আমরা রয়েছি কাশ্মীরে। আজকে কাশ্মীরে আমাদের ডে 2। আজকে এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ভিডিও। সাথে রয়েছে আজকে কাশ্মীরি কাওয়াটি। কাল আমরা হোটেল বুক করেছিলাম কাশ্মীর ট্যুরিজমের হোটেল লালারুকে। কালকে আমরা রাত্রি থেকে এখানেই ছিলাম। একদম এটা শ্রীনগরের ঘন্টাঘরের সামনে, একদম আমাদের রুম থেকে ঘন্টাঘর দেখা যাচ্ছে। আপনারা নিজেরাই বুক করতে পারবেন অনলাইন ওয়েবসাইট জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ট্যুরিজমের ওয়েবসাইট আছে সেখান থেকে। হোটেলটা কিন্তু খুবই পুরানো, অনেক দিন আগেকার হোটেল, কিন্তু যারা বাজেট ট্যুর করতে যান তাদের জন্য একদম পারফেক্ট। চলে এসে বেরিয়ে এসেছি, একদম ঘন্টাঘরের সামনে এসেই দাঁড়িয়ে আছি, আর পিছনে রয়েছে আমাদের হোটেল লালারু। এই ঘন্টাঘরই কিন্তু শ্রীনগরের মেন জাংশন। আমরা এখন এখান থেকে আমাদের নেক্সট গন্তব্যে যাচ্ছি। এখন বাজে সকাল 8:30, কিন্তু ওয়েদার একদম কোনো রোদ নেই, আকাশ মেঘলা হয়ে আছে। ঘন্টাঘরের পাশেই রয়েছে কিন্তু হোটেল যাত্রী নিবাস, সেখানে এসেও আপনারা রুম বুক করতে পারেন, কিন্তু এটা অনলাইনে হবে না, এখানে এসে দিনের দিন রুমটা বুক করতে হবে। बारिश बन जाना जो कम पड़ जाए सांसें तुम मेरा दिल बन जाना रिमझिम सावन की बूंदें हर मौसम बरसाना जो कम पड़ जाए सांसें तुम मेरा दिल बन जाना। আগামী 4 দিনের জন্য এটাই আমাদের গন্তব্য, হোটেল বোম্বে ইন্টারন্যাশনাল। এই হোটেলে আমাদের রুম রেন্ট পড়েছিল পার ডে 2000 টাকা করে। হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, সামনে একটা সুন্দর লনও রয়েছে। এই হোটেলটি শ্রীনগরের রাজবাগ এরিয়াতে। এই হচ্ছে আমাদের রুম, হোটেল বোম্বে ইন্টারন্যাশনাল। আর তার বাইরের ভিউ এইটা। ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে। রুমটা পুরো কোজি অ্যান্ড কমফোর্টেবল। নোংরা হয়ে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই। रा 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 ओ ओ হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কাশ্মীরের সাইট সিইং করার জন্য। আজ আমরা যাব গুলমার্গ। কাশ্মীরের ট্রিপ প্ল্যানের সময় থেকে একটা সিদ্ধান্ত আমরা নিয়েই রেখেছিলাম যে কাশ্মীর এলে আমরা কোনো কার রেন্ট করব না, আমরা বাইক রেন্ট করেই কাশ্মীর ঘুরব। তাই আগের থেকে বুকিং করে রাখা বাইক হিমালয়ান নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরের সাইট সিইং করার জন্য। এই বাইক রেন্ট আমরা অনলাইনেই করেছিলাম। আমাদের পার ডে 2000 টাকা করে পড়েছে, ফুয়েল এক্সট্রা। আপনারা যদি শ্রীনগরে গিয়ে বাইক রেন্ট করতে চান তাহলে শ্রীনগরের ডালগেট চকের কাছে অনেক বাইক রেন্টাল এজেন্সি আছে, সেখানে গিয়ে আপনারা বাইক রেন্ট করতে পারেন। সেটা আগের থেকে অনলাইনেও করে রাখতে পারেন বা দিনের দিন সেখানে গিয়েও আপনারা রেন্ট করতে পারেন। আমরা পুরো 6 দিনের জন্য এই বাইকটি রেন্ট করেছিলাম। নিজের কাছে নিজের ড্রাইভিং লাইসেন্স এবং সচিত্র কোনো আইডি কার্ড থাকলেই সেখানে গিয়ে বাইক ড্রাইভ করা যেতে পারে। রাস্তার ধার বরাবর রয়েছে অনেক ফলের দোকান, সুন্দরভাবে সুসজ্জিত, সাথে তরতাজা ফল।
এই জায়গাটির নাম হলো নারবাল। এখান থেকে ডান হাতের রাস্তা দিয়ে যেতে হয় বারামুলা। আমরা এখন যাব গুলমার্গের দিকে। এখান থেকে গুলমার্গ এখনও প্রায় 38 কিলোমিটার দূর। টানমার্গের আগে অনেকগুলি বড় বড় জায়গা পড়বে, সেখান থেকে আপনারা আপনাদের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। সকাল থেকে ওয়েদার একদম মুখ ভার করে রয়েছে, আকাশে রয়েছে মেঘ, রোদের দেখা নেই। মাঝে মাঝে কোথাও এমন ঘন কালো মেঘ ঘুরে আসছে, ভাবলাম হয়তো নেমে গেল বৃষ্টি। আবার সেই গোল্ডেন কালারের সর্ষের ক্ষেত দেখে দাঁড়িয়ে পড়লাম সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। সাথে রয়েছে বড় বড় উইলো গাছ। আপনাদের সাথে কথা বলতে বলতে টানমার্গে এসে পৌঁছে গেলাম। এখানে রয়েছে দুটি রাস্তা, একটি রাস্তা যাচ্ছে ড্রুগ ওয়াটারফলের দিকে, আরেকটি রাস্তা যাচ্ছে গুলমার্গের দিকে। তো এখন আমরা ড্রুগ ওয়াটারফলের দিকে যাব বলেই সিদ্ধান্ত নিয়েছি। টানমার্গে এসে লোকাল ট্যাক্সি ইউনিয়নের তরফ থেকে আমাদের বাইক এন্ট্রির জন্য 20 টাকা চার্জ নিয়েছিল। এই টানমার্গ থেকে ড্রুগ ওয়াটারফলের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটারের মতো। রোড খুবই সংকীর্ণ, কিন্তু দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। গুলমার্গের সাইট সিইংয়ের সময় গাড়ির চালকের সাথে অবশ্যই কথা বলে নেবেন, অবশ্যই যেন আপনাদেরকে ড্রুগ ওয়াটারফল ভিজিট করায়। আপনাদের দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। গুলমার্গের যাওয়ার পথেই পড়ে, তবে এটা আপনারা ফেরার পথেও ভিজিট করে নিতে পারেন। तेरे दिल से कहा इश्क तो है वही जो है बेइंतहा, तूने कभी जाना ही नहीं। যতই আমরা ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই ওই বড় বড় পাইন গাছ সমেত স্নো পিকগুলো আমাদের কাছে আসতে থাকছিল। তার সাথে আমরা নদীরও কাছে চলে এসেছিলাম। সামনের ওই ব্রিজটা ক্রস করলে আমরা পৌঁছে যাব ড্রুগ ওয়াটারফল। এই ড্রুগ ওয়াটারফল ভিজিট করার সবচাইতে ভালো টাইম হচ্ছে উইন্টার সিজনে, কারণ উইন্টার সিজনেতে এইখানে টেম্পারেচার অনেক কমে যাওয়ার জন্য পুরো ওয়াটারফলটা জমে যায়। এত সুন্দর তখন একটা ভিউ হয় যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ডান দিকেই রয়েছে ড্রুগ ওয়াটারফল। জল এখন অনেক কম। এখন ড্রুগ ওয়াটারফলে ঝিরঝির করে জল পড়লেও শীতকালে ঠিক এই ওয়াটারফলটি একটা অপরূপ রূপ নেয় পুরোটা জমে গিয়ে। যদি সেই পিকচার আপনারা দেখতে চান, তো ড্রুগ ওয়াটারফলের নাম দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন, তো সেখানে এর পিক দেখতে পাবেন। ওয়াটারফল দেখে আমরা সামনের দিকে আরও পাথুরে রাস্তা দিয়ে এগিয়ে চললাম। খুবই অ্যাডভেঞ্চার ছিল এই জার্নিটা। পাহাড়ের গায়ে প্রথম বরফ দেখেই থমকে দাঁড়িয়ে গেলাম। এখানে এসে এত তীব্র ঠান্ডা লাগছিল যে হ্যান্ড গ্লাভসগুলোও খুলতে পারছিলাম না। সাথে সাথে মেঘের অবস্থাও খারাপ হয়ে টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। এখানে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে বরফ পড়ে রয়েছে। শীতকালে না জানি কত বরফই না ছিল এখানে। আর এই গাছটাকে দেখুন, পুরো শুকিয়ে গেছে, কিন্তু তাও নিজের পায়ের মাটিটাকে যেন এখনো আঁকড়ে ধরে রয়েছে।
অনেকক্ষণ ধরে দূরে দেখতে পাওয়া বরফগুলো কখন যে হাতের কাছে নিজের পায়ের কাছে চলে এসেছে সেটা বুঝেই উঠতে পারিনি। আর যখন বুঝলাম তখন দেখলাম এমন একটা নির্জন জায়গায় এসেছি যে নির্জন জায়গায় নিজের কথা বলতেই ভয় পাচ্ছে। এই নির্জনতায় আর বেশিক্ষণ কাটানো যাচ্ছে না, চলুন এবার নিচেই যাই। বরফগুলো গলে গলে তার জলে পুরো রাস্তা ভেজা হয়ে আছে, তাই পা চেপেই এখন নিচেই নামতে হবে, একবার গড়িয়ে গেলেই হলো। ওয়াটারফলকে টাটা করে আবার আমরা যাচ্ছি টনমার্গের দিকে, কারণ এখন আমাদেরকে গিয়ে পৌঁছাতে হবে গুলমার্গে। এখন মার্চ মাস বলে নদীতে সেরকমভাবে জলও নেই, সাথে গাছের সমস্ত পাতা ঝরে গেছে পাইন গাছের বাদ দিয়ে। তাছাড়া হচ্ছে রাস্তার ধারে ধারেই দেখা মিলছে মাঝে মাঝে এক গাছ ভর্তি চেরি ফুল। আমরা ড্রুং ওয়াটারফল দেখে আবার আমরা রিটার্ন হলাম টনমার্গে। টনমার্গ থেকে আমরা আবার শ্রীনগর টু গুলমার্গের হাইওয়ে ধরে গুলমার্গ থেকে এগিয়ে চলেছি। এখান থেকে গুলমার্গের দূরত্ব 13 কিলোমিটার, আর এই টনমার্গ থেকেই শুরু হয় পাহাড়ি রাস্তায় চড়া। এই উইন্টার সিজনে কিন্তু শ্রীনগর থেকে ভাড়া করে আসা গাড়ি টনমার্গে আটকে দেয়, সেখান থেকে আবার লোকাল গাড়ি রেন্ট নিয়ে আবার গুলমার্গে যেতে হয়। তখন রাস্তার মধ্যে প্রচুর স্নো পড়ে থাকে, তার জন্যই হয়তো এরকম ব্যবস্থা নেওয়া হয়। এখান থেকে যতই সামনের দিকে এগিয়ে চলেছি ততই পাইন গাছের সারি বাড়তেই চলেছে, তার সাথে রাস্তার উচ্চতাও বেড়েই চলেছে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। দূর থেকে ওই মেঘে ঢাকা স্নো পিকের ওয়েলকাম বার্তা শুনেই যেন বুঝেই উঠতে পারছি যে আমরা ক্রমশ গুলমার্গের কাছেই আসতে চলেছি। জাস্ট গাড়িটা পার্ক করে আমরা আবার টুয়ার্ডস গন্ডোলার দিকে যাচ্ছি। রাস্তাটা একদম খালি, আসলে গুলমার্গের নিচে একদম আস্তে আস্তে বরফ গলতে শুরু করেছে। কিন্তু ওপরের পাহাড়গুলো একদম বরফে ঢাকা ঢাকা। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ফেজ 1, সেটা ঠিক এই ইয়ের মাঝখানে পাহাড়গুলোর মাঝে, আর ফেজ 2টা একদম পাহাড়ের টঙে। আমাদের আজকে ফেজ 1-এরই টিকিট করা আছে, ফেজ 2-র আমরা টিকিট করিনি। আশা করি ফেজ 1-এই অনেক বরফ পাওয়া যাবে। জেকেটিটিসির হাটসগুলো একদম বরফের মাঝখানে, প্রচুর বরফ রয়েছে। I love Gulmarg. রোপওয়ের পয়েন্টের কাছাকাছি আসতেই একদম বরফ আরও বেড়ে গেছে, নিজেদের কষ্টও বেড়ে গেছে, অনেকটাই হাঁটা হলো আমাদের, পায়ে ব্যথা, কিন্তু এক্সাইটমেন্টের আগে কোনো কষ্টই নেই। এই সেই ইগলু হোটেল যেটা শীতকালে তৈরি হয়েছিল, তবে এই মার্চ মাসের মধ্যে সবই মোটামুটি গলেই গেছে। চলো, প্রাইমারি হেলথ সেন্টার।
এটা পিএইচসি, এটা প্রাইমারি হেলথ সেন্টার অফ গুলমার্গ। এখানে যদি আমার পোস্টিং হয় সেই খুব ভালো হবে। বরফের মধ্যেই থাকবে, আর কেউ রুগী আর আসবে না, শুধু বরফই বরফ। বরফের থেকেও যেটা আকর্ষণীয় আরও, সেটা হচ্ছে এই পাইন গাছগুলো, দারুণ লাগছে। মাঝে মাঝে এই এটিভি গাড়িগুলো যাচ্ছে, এরা এই গুলমার্গের পার্কিং স্টেশন থেকে গুলমার্গ রোপওয়ে পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটাই রোপওয়ের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে রোপওয়ে যাওয়ার জন্য ভেতরে যেতে হবে। আর এই এন্ট্রি পয়েন্টের সামনে আছে অনেক বরফ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমাদের সুযোগ এলো রোপওয়ে চড়ার। এই রোপওয়ের একটি কেবিনের মধ্যে 6 জন পার্সন থাকে, তবে আমাদের সেটা হয়নি, আমাদের ছিল 5 জন। আর আমাদের এই রোপওয়েতে সঙ্গী হয়েছিল আরও 2 জন বাঙালি দাদা, তার সাথে একজন কাশ্মীরি ভাই। ওই দূরের নিচের রোপওয়ে রুমকে টাটা জানিয়ে আমরা এখন এগিয়ে চললাম ফেজ 1-এর দিকে। তার সাথে রয়েছে নিচের বিস্তৃত গুলমার্গ ভ্যালি, তার সাথেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই রোপওয়েটি ইন্ডিয়ার 2nd লংগেস্ট আর ওয়ার্ল্ডের মধ্যে 2nd হাইয়েস্ট কেবল কার। শুরু হয়ে গেছে আমাদের গন্ডোলার রোপওয়ে রাইড। দীর্ঘ প্রতীক্ষার পর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে এগিয়ে চলেছি এখন আমরা ফেজ 1। কাশ্মীরকে যে কেন পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সেই কথার তাৎপর্য বুঝতে এতটুকুও দেরি হলো না। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে উঁচু উঁচু পাইন গাছের মাথার ওপর দিয়েও যে কখনো তারও উঁচুতে চলে যেতে পারবো, সেটাও কি কখনো ভেবেছিলাম আমরা? এই গন্ডোলা রাইডের জন্য অনলাইনে আপনাদের এই রোপওয়ের টিকিট কেটে নিতে হবে, অফলাইনে কোনো টিকিট হয় না। দিনে 5,000-এর মতো ট্যুরিস্টকে অ্যালাউ করা হয় রোপওয়েতে যাওয়ার জন্য, তো আগের থেকে কেটে রাখাটাই সেফ হবে। যদি সেরকমভাবে ট্যুরিস্টের লোড না থাকে, দিনের দিনও আপনারা টিকিট পেয়ে যেতে পারেন। আমাদের ফেজ 1-এর জন্য টিকিট লেগেছিল পার পার্সন 740 টাকা। আপনারা যদি ফেজ 2-এ যেতে চান, সেখানে টিকিট মূল্য 940 টাকা পার পার্সন। রোপওয়ে করে যেতে যেতে চোখে পড়বে নিচেই অনেক রয়েছে শেপার্ড হাউস, যেগুলো শীতকালে কেউ থাকে না, কিন্তু গ্রীষ্মকালে এখানে তাদের গৃহপালিত পশুদের নিয়ে এখানে ওরা বসবাস করে। নিচের থেকে আস্তে আস্তে অনেক উঁচুতে উঠে গেছি, পাইন গাছগুলোকে যেন এখনই হাত দিয়ে ধরে ফেলবো এরকম মনে হচ্ছে। 16th সেঞ্চুরিতে কাশ্মীরি শাসক ইউসুফ শাহের শাসনকালে এই ভ্যালির নামকরণ করা হয় গুলমার্গ বা মিডিউ অফ ফ্লাওয়ার। গুলমার্গের নিচের ভ্যালিটি উইন্টার সিজনেতে পুরো স্নো দ্বারা আবৃত হয়ে একটা হোয়াইট ভ্যালিতে পরিণত হয়, আর স্প্রিং বা সামার সিজনেতে ঠিক সেই জায়গাটাই পুরো গ্রিন ভ্যালিতে পরিপূর্ণ থাকে, সাথে থাকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এখন আমরা এসে পড়েছি গন্ডোলাতে। ফেজ 1-এতে এসেছি আমরা। ফেজ 1 থেকে এখানে ফেজ 2-এ যাওয়া যায়, কিন্তু ফেজ 1-এ এসে এত বরফ পেয়েছি, তার সাথেই স্নোফলও শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগছে, অনেক মানুষজনের ভিড় আছে, কিন্তু এত ভালো লাগছে। চারিদিক সাদা আর সাদা, আকাশে মেঘ আছে, তার কারণে কিন্তু ঝিরঝির করে তুষারপাতও হচ্ছে। সেটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি ফিল করতে পারছি, এটুকু আপনাদের বোঝাচ্ছি। আর উপরে ওই চলে যাচ্ছে একদম ফেজ 2-এর জন্যে রোপওয়ে। এই গুলমার্গ সমুদ্র সমতল থেকে প্রায় 8,500 ফিট উঁচুতে। গুলমার্গের রোপওয়ে রাইড ছাড়াও নিচেই ঘুরে দেখে নিতে পারেন মহারাজা হরি সিংয়ের তৈরি করা মহারানী টেম্পল, মহারাজা হরি সিংয়ের প্যালেস, তার সাথে সেন্ট মেরি চার্চ।
এখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি রয়েছে, মন চাইলে সেগুলোও করে নিতে পারেন। আমরা এসেছিলাম ফেজ 1-এ, আমরা ফেজ 2-এতে যাইনি। আপনাদের সামনে রইল শ্বেতশুভ্র গুলমার্গের কিছু মুহূর্ত। কাশ্মীর যে পৃথিবীর ভূস্বর্গ তা প্রতি দৃষ্টিতে প্রস্ফুটিত হচ্ছে। तुम बिन कहीं करार न आए तो क्या करूं, हर पल तुम्हारी याद सताए तो क्या करूं, तुमको तो जिद यही है भुला दूं तुम्हें, मगर दिल से तुम्हारी याद ना जाए तो क्या करूं। बारिशें आ गई और चली भी गई, कोई दिल में सिवा तेरे आया नहीं। जब भी सजदा किया नाम तेरा लिया, भूल जाना तुझे हमको आया नहीं। दिल तो है पर एकदम बढ़िया। जाने क्यों धड़का ही नहीं है कब से। ये दुआ है मेरी रब से, ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। अब कुछ कहो सुलझाऊं कैसे ये मुश्किल, हाँ तुम ही अब कुछ कहो सुलझाऊं कैसे ये मुश्किल। झूठ बोल के रख लो ना तुम मेरा ये दिल, जाओ এই কেবল কারগুলো ফেজ 1 থেকে ফেজ 2 এর দিকে যাচ্ছে। टूटा ही नहीं ये कब से। এই রোপওয়ে চালু থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए। এত উঁচুতেও এখানে পায়রা ঘুরছে, ও কি নিজেই উড়ে এসেছে না ও রোপওয়েতে এসেছে সেটাই বুঝতে পারছিলাম না। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে, আবার সেই লাইন দিয়ে রোপওয়ে করে নিচেই যাওয়ার পালা। গুলমার্গকে টাটা জানিয়ে এবং তার স্মৃতিকে দৃষ্টিবন্দী করেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের হোটেলের দিকে। তার সাথে সাথে ক্ষুধার্ত শরীরকে একটু এনার্জি দেওয়ার জন্য রাস্তার ধারেই খাবারের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম এখানে, এবং সেখানে কিছু খাবার খেয়ে বাড়ি ফিরে গেলাম। কাশ্মীরি কাবাবের কথা আগের থেকেই শুনেছিলাম, তাই রাস্তায় প্রথম দেখেই আর নিজের লোভ সামলাতে পারলাম না এবং 3টে শিক অর্ডার করে দিলাম। পার পিস শিকের দাম ছিল 50 টাকা করে, তার সাথে দিচ্ছিল একটি পরোটা যাকে কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে লাওয়াসা বলে। সাথে নিয়েছিলাম বোনলেস ফিশ ফ্রাই। কাশ্মীরে এলে কাবাব এবং ফিশ ফ্রাই অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড। পেট পুজো করে শেষ করলাম আজকে আমাদের গুলমার্গ ট্রিপ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।